এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার এবং 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ, পরিবাগ ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। স্থবির হয়ে পড়ে হানিফ ফ্লাইওভারে ওঠানামার পথ। সোমবার থেকে আরও জোরালো কর্মসূচি দেওয়ার কথা বলছে আন্দোলনকারীরা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় থেকে এভাবেই পরিবাকের দিকে অগ্রসর হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। অবস্থান নেয় বাংলা মোটর ও পরিবাগ মোড়ে। বিকেল 4টার দিকে শাহবাগের পর গুরুত্বপূর্ণ এই সড়কটির যান চলাচলও বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। 2018 সালের পরিপত্র বহাল করে কোটা সংস্কার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। আমরা চাই মেধার মুক্তি। যতদিন না এই কোটা তুলে দেওয়া হবে আমরা রাজপথে অবস্থান করব এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা মেধা দিয়ে চাকরি চাই, আমরা এই কোটা বাধার কবর চাই। গাড়ি চলাচল, যান চলাচল বন্ধ করে দেওয়া, যাতে দেশের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে না পারে। আন্দোলনে যুক্ত হয়ে নারী কোটা বাতিলের দাবি জানান নারীরা। তারা বলছেন, যুগের সাথে নারীরাও এগিয়েছে, তাই আর কোটার দরকার নেই। আমাদের নারীরা শিক্ষিত হচ্ছে, আমাদের নারীরা নিজ যোগ্যতায় সেই জায়গায় পৌঁছাবে, তাই আমাদের কোনো কোটার প্রয়োজন নেই। নারীদের কোটাটাকেও আমি এখন বর্তমান যুগে আমরা নারীরা অনেক এগিয়ে এবং আমি নারী হিসাবে নারী কোটা বাতিল চাচ্ছি। সোমবার থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন আন্দোলনকারী নেতারা। সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা ছাত্রদের মাধ্যমে ব্লকেট করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি আমাদের চলবেই। আমরা যতক্ষণ পর্যন্ত দেখব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেলা 2টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে সেখানেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে স্থবির হয়ে পড়ে আশেপাশের পুরো এলাকা। তাদের অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিশাল অংশ জুড়ে তৈরি হয় তীব্র যানজট। বন্ধ হয়ে যায় গণপরিবহন, তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ। ভোগান্তি তো হচ্ছে পরিস্থিতি আর কি, আধা ঘন্টার উপরে হয়েছে, ঝুঁকি আছে। গাড়িতে নেমে চলে গেছে, থেকে চলে গেছে, অনেক গাড়ি নেমে কই যাবো কোন রাত 9টা পর্যন্ত বলে ছাড়বো নাকি। অফিস ফেরত মানুষ কোনো উপায় না পেয়ে গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই বাড়ির পথ ধরতে বাধ্য হন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। এদিকে কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে আজ প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। এর আগে আপিল বিভাগে শুনানির দিন প্রধান বিচারপতি বলেছিলেন, রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় পরিবর্তন করে না। এদিকে বিষয়টি আদালতে পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় আছে। এরপর রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছে আপিল বিভাগ। অন্যদিকে কোটা বাতিলের দাবিতে টানা আন্দোলন চলছে রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমরা ইশতিয়াক ইমনের রিপোর্টে দেখছিলাম। আমাদের সঙ্গে আজকে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। আমরা এই প্রসঙ্গে তার মন্তব্য একটু জানতে চাইব। এম এ মান্নান এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতের নিষ্পত্তি করা উচিত। তিনি বলেছেন যে হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা সাবজুডিস, কারণ আমরা সরকারের থেকে কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। তার এই বক্তব্যের পরে আসলে অনেক কিছু পরিষ্কার হয়েছে। তাহলে আসলে কি করা যেতে পারে? ছাত্ররা তো আন্দোলন করছে রাস্তায়, অনেকে সুশীল সমাজ থেকেও নানানভাবে কথা আসছে, এটা নিয়ে মন্তব্য আসছে। তাহলে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। এবং আমি অবশ্যই আমার ব্যক্তিগত মতামত দিতে পারি একজন নাগরিক হিসাবে। আর ইন্টারেস্টিং হলো, আমিও সরকারি চাকরি করেছি সারা জীবনই, প্রায় জীবনের বড় অংশ ক্যাডার ভিত্তিক চাকরিতে আমিও ছিলাম। তো কিছু আইডিয়া আমার আছে, হয়তো আমি বিশেষজ্ঞ নই, আমি সেই আলোকে একটু কথা বলবো। তবে এইটা আগে বলা উচিত, সরকার প্রধান যে মন্তব্য আজ করেছেন যে এটা উচ্চ আদালতে বিচারাধীন, সে ইউজ দ্য ওয়ার্ড সাব জুডিস, এরপরে তো আমাদের এখানে আর অত বেশি স্কোপ নেই এখানে কোনো মন্তব্য করার এইটার উপরে। যদিও একাডেমিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমার নিজের অভিজ্ঞতার আলোকে দু একটা কথা বলতে পারি। হয়তো আমি নিজে সরকারি চাকরি করেছি, কোটার একটা ইতিহাস আছে আমাদের এখানে। ব্রিটিশ সময় ছিল কিনা অতটা আমি জানি না, মনে নেই আমার। তবে পাকিস্তানের সময় বিভিন্ন কোটা ছিল। একটা কোটা যেখানে আমি নিজে সরাসরি সম্পৃক্ত ছিলাম, সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের চাকরি বা ইত্যাদি একটা কোটা ছিল। প্রথমে ছিল না, পরে যখন দেখা গেল যে আমরা তৎকালীন পাকিস্তানিরা পিছিয়ে পড়ছি, আমরা তাদের মতো অত পড়াশোনায় আমরা নানা কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিলাম,
এবং আমরা প্রায় দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে পপুলেশনের মেজরিটি ছিলাম, চাকরির মেজরিটি তো নয়, মাইনরিটি আমরা পাচ্ছিলাম না। তখনই আমাদের কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত হয় যে 20% রাখা হবে মেধার উপরে, 5 জনে 1 জন, আর বাকি 4 জন 40 পাকিস্তান তৎকালীন আর 40 তৎকালীন ওয়েস্ট পাকিস্তান। এইটা আমি যখন চাকরিতে ঢুকি 70-এ পরীক্ষা দিয়ে, কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস নামে যে পরীক্ষা, সেখানে এই বিধান ছিল। এই সুযোগটা বা সুবিধাটা আমরা তৎকালীন পাকিস্তানের অনেকে এটা পেয়েছি। যে বছর আমি পরীক্ষা দিয়েছি সেই বছর কোটার ভিত্তিতেই অধিকাংশ লোক চাকরি পেয়েছিলেন, এই 40% কোটার আলোকে সিভিল সার্ভিসে পাকিস্তানে। তো সেই আলোকে বলছি যে একটা ইতিহাস আছে। বঙ্গবন্ধু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরে কতগুলো আমাদের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য বিশেষ করে পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া শ্রেণী, পিছিয়ে পড়া এলাকা ইত্যাদির জন্য আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকারের, বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের তাদের এটা ঘোষণা ছিল এবং বঙ্গবন্ধু সেই ব্যবস্থা নিয়েছিলেন। এবং আমরা তার সময় কিছু কোটা, জেলাভিত্তিক কোটা করা হয়েছিল। না হলে দেখা যেত পিছিয়ে পড়া জেলা, যেমন আমার বাড়ির সুনামগঞ্জ, আমি এখন এই মুহূর্তে সুনামগঞ্জে আছি, আমরা আমাদের শিক্ষার সুযোগ কম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কম্পিটিশনে টিকতাম না, চাকরি আমরা পেতাম না। পঞ্চগড়, এইরকম আরও জেলা ছিল, রাঙ্গামাটি, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তখন জেলাভিত্তিক কোটা করা হয়েছিল। আজকে যে আন্দোলনকারীরা বলছে যে এই মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বাস্তবতায় এই ধরনের মানে কোটার আর যৌক্তিকতা নেই, মানে কথাটা আসলে আপনি কিভাবে দেখেন? আপনি নিজেই বলছিলেন যে সুনামগঞ্জের মানুষ পিছিয়ে পড়া। জি, আলোচনা করা যেতে পারে, তো সেটা তো গেল একটা কোটা বলছিলাম জেলাভিত্তিক, এইটা পরে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিষয়টা একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফসল। মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে, ত্যাগ স্বীকার করেছেন। এবং একটা কথা পরিষ্কার হওয়া উচিত, মুক্তিযুদ্ধে অংশ যারা নিয়েছিলেন, লড়াই করেছিলেন, তাদের বৃহৎ অংশ, সংখ্যা আমি হয়তো বলতে পারবো না, বড় বড় অংশ ছিল গ্রামীণ সাধারণ পরিবারের, অত উচ্চশিক্ষিত নয়, সুবিধা বঞ্চিত পরিবার থেকে তারা লাঙ্গল ছেড়ে মুক্তিযুদ্ধে গেছে। আবার মুক্তিযুদ্ধের পরে মারা গেলেও তো গেছে, শহীদ হয়েছে, নইলে আবার ফিরে এসছে। এখানেও দেখা যাচ্ছে এই সুযোগটা যারা স্বাধীন বাংলাদেশে দেখা যাচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা নাগরিক সমাজ বা বড় শহরের শিক্ষার দিকে এগিয়ে যারা ছিলেন তারা পাচ্ছিলেন। বঙ্গবন্ধু সচেতন ছিলেন, তাই তিনি তখন জেলা কোটা করেছিলেন এইটা থেকে সুরক্ষা করার জন্য। আর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কোটা করেছিলেন, যেহেতু তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, যেহেতু তাদের প্রতি আমরা ঋণী, স্বীকার করার জন্য তাদের কোটা একটা করা হয়েছিল। তখন এটা দেখে উচ্চবাচ্য করে নাই এবং সবাই সানন্দে এটা গ্রহণ করছে বলে আমার যা ধারণা। এখনকার যে পরিস্থিতি, তারা বলছে যে হ্যাঁ অনেকদিন গড়িয়ে গেছে, অনেক দেশ এগিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এটার আদৌ প্রয়োজন আছে কিনা, এইভাবে এটা তর্ক চলতে পারে, কথাবার্তা চলতে পারে আমাদের সমাজে, গণমাধ্যমে, সর্বত্র। কিন্তু এইটাকে মুখোমুখি একটা অবস্থান নিয়ে যাওয়া আমি মনে করি এটা যথাযথ নয়। এটা সরকার বনাম ছাত্র সমাজ নয়, নট এট অল, আমি মনে করি না। ছাত্র সমাজ তো আমাদের সমাজেরই অংশ। এইটা একটা বিদ্যমান ব্যবস্থাটাকে আর যদি করে মানে কারা আপত্তি থাকে, আলোচনা করে বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে মাপযোগ করে আমরা এটা সংস্কার করতে পারি। এইটাকে তারা বলছেন কোটা সংস্কার ভাবে তারা এটা বলছেন, কিন্তু এইটাকে কোনো কোনো মহল এখন রং দিয়ে রাজনৈতিকভাবে এটাকে গ্রহণ ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছেন। এটা বোধহয় আলোচনা হতে পারতো, কিন্তু ইতিমধ্যে তো আপনি যেভাবে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন আজকে যে এটা তো উচ্চ আদালতে সাবজুডিস, বিচারাধীন বিষয়। বিচারাধীন বিষয়ে আমাদের সরকারেরও হাত পা সীমিত। এখন সরকার কোন নির্বাহী আদেশ দিয়ে এখানে কিছু করতে পারবে বলে মনে হয় না। উচ্চ আদালতে রায় পাওয়ার পরে সেই আলোকে ওই বিষয়টা রিভিউ করা হবে। এই যে মুক্তিযুদ্ধ কোটা, আমি তো গ্রামাঞ্চলে বাস করি, আমার ভোটাররা সব গ্রামের মানুষ, সাধারণ মানুষ, তারাও কেউ কেউ আমাকে প্রশ্ন করেন, লেট মি বি ক্লিয়ার, যে ভাই হ্যাঁ আপনারা তো ওদেরকে কোটা দিয়েছেন, তো তার ছেলেকে দিবেন কেন, তার নাতিকে দিবেন কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতেই পারে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের মনেও সংশয় আছে এটা নিয়ে। তো এইগুলো আমরা আলোচনা করে ঢালাওভাবে সকলকে না দিয়ে
অ্যাজ পার রিকোয়ারমেন্ট যদি বাস্তবিক ইকোনমিক্যালি ডিপ্রেস থাকে, পিছিয়ে পড়া থাকে, তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কিছু সুবিধা সেফটি রাখা উচিত বলে আমি মনে করি। তবে যেমন একটা ইন্টারেস্টিং শুনলাম একজনের কথা থেকে, ভেরি ভেরি কনসার্ন এবং আনন্দিত। একজন আমাদের ছাত্র, একজন নারী বললেন যে আমরা মহিলা কোটা চাই না, আমরা অনেক এগিয়ে গেছি। ওকে, আই রেসপেক্ট হার কারেজিয়াস স্ট্যান্ড, বাট এটা আদৌ বাস্তবে কতটা গ্রহণযোগ্য? তিনি ঢাকায় মহিলারা যে পর্যায়ে উঠেছেন, আমার হাওড় এলাকার মহিলারা, আমার সাতক্ষীরার মহিলারা, পঞ্চগড়ের মহিলারা গ্রামাঞ্চলে, তারা কি অতটা এগোতে পেরেছে? এগুলো আমাদের বসে বিচার করা দরকার, বইয়ের ব্যাপার নয়। না, প্রধানমন্ত্রীও আজকে তার বক্তব্যে বলেছেন যে 2018 সালের ওই পরিপত্রের পরে, কোটা উঠে যাবার পরে নারীরা সেইভাবে আসলে নারীর যে অংশগ্রহণটা আসছিল সেখানে কিছুটা কমে গেছে বলে তিনি বলেছেন। জি, আমার আরেকটি প্রশ্ন আছে যে আজকে শিক্ষার্থীরা আন্দোলনে দাবি করেছেন, তারা তো এর আগে 4 দফা দাবি করছিলেন, সেখান থেকে তারা এখন 1 দফা দাবিতে এসেছেন, যে তারা বলছেন যে সংসদে আইন পাশ করে কোটা সমন্বয় করতে হবে। আপনি প্রস্তাব করার অধিকার আছে, তারা নাগরিক, এই দেশে সচেতন নাগরিক, বলুক। তবে আমি মনে করি যে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে একটা সাধারণ বিষয়ে যেটা আলোচনায় আমাদের জ্ঞানীরা সমাধান করতে পারতেন, সেইটাকে এইভাবে নিয়ে নেওয়া আমি একমত নই। আর নারীদের ব্যাপারে আমি আবার বলছি, আমি সচেতনভাবে বলছি, নারীদেরকে সুবিধা কিছু দেওয়ার ফলে তারা এগিয়ে এসেছিলেন। উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা পৃথিবীতে বেশ লক্ষণীয়ভাবে উন্নতি করেছি, কিন্তু হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী ইজ কারেক্ট, সাম্প্রতিককারী সরানোর পরে আবার স্লাইডিং ব্যাকওয়ার্ড হচ্ছে মেয়েদের। আমি এটা রাখার পক্ষে আরও কিছুদিন আমাদের মহিলা সমাজকে, বিশেষ করে গ্রামীণ মহিলাদেরকে সুযোগ আরও বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা আমার নিজের ব্যক্তিগত মত। আবার সার্বিক ব্যাপারটা আবার বলছি, আমিও যে কথাগুলো বলছি সচেতনভাবে বলছি, সাবজুডিস ম্যাটার, ও জিনিসটা এখন উচ্চতম আদালতে আছে। মাননীয় প্রধান বিচারপতি দেখেছি কিছু মন্তব্য করেছেন এবং এটা নিয়ে বোধহয় টাইমও দেওয়া হয়েছে, খুব শিগগিরই এটা আসবে। লেট আস ওয়েট। উচ্চ আদালতকে, আইনকে সম্মান করবে সরকার, করতে বাধ্য। আমরা সবাই যারা নাগরিক, ছাত্রই হই আর আমাদের মতো রাজনীতির ওয়ার্কার হই, আমাদেরকে আইন কানুন, আদালত, নাইলে আইনের শাসন কোথায় থাকলো? আমার পক্ষে আসলো না, আমি মানবো না, এই ধরনের হটকারী কাজ আমরা করতে পারবো না। আমাদের দায়িত্ব প্রদর্শন করতে হবে। এরপরেও যদি আমাদের কিছু বলার থাকে, আমরা বলে যাব, লিখবো, আলোচনা করব, তারপরে নিশ্চয়ই জনমত তৈরি হলে সরকারও ওই দিকে এগিয়ে আসবে। এই হলো মোটামুটি আমার ব্যক্তিগত মত। এটা জিনিসটা আবার বলছি, ফর রেকর্ড, ইট ইজ এ ম্যাটার বিফোর দ্য উচ্চতম আদালত অ্যাজ পার লস অফ দ্য ল্যান্ড। সংবিধানে বিভিন্ন গ্যারান্টি দেওয়া আছে, ওর আলোকে মাননীয় উচ্চ আদালত বিবেচনা করবেন, করে যে রায় দিবেন, আমার বিশ্বাস সরকার অবশ্যই মানতে বাধ্য থাকবে, মানবেও। আমি অনুরোধ করব যারা এটা নিয়ে এখন এই আন্দোলন করছেন, আমি মনে করি তারা ওইটাকে উচ্চ আদালতের রায় তারা মেনে নেবেন, না হলে আমাদের এই সমাজ, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। জি, ছোট করে যদি একটু বলেন, 1 মিনিটের মতো হাতে সময় আছে, সময়টা কাজে লাগাই। আপনি বলছিলেন যে আপনি যখন সিভিল সার্ভিসে এসেছিলেন সেই সময়ে আপনি এই ধরনের কোটায় পূর্ব পাকিস্তানিরা তখন তাদের অংশগ্রহণটা বেড়েছিল। মানে কোটা কি মেধাবীদের প্রতি অবিচার কিনা? এখন যে যারা আন্দোলন করছেন তারা এই বিষয়টি সামনে আনছেন। না, অবশ্যই দৃশ্যত মেধা এমন একটা ব্যাপার, এটা তর্কের কোনো অবকাশ নেই। তবে এইটাও তো বাস্তবতা, অতীত অনেক অন্যায়, বঞ্চনা, ঔপনিবেশিক অরাজকতা, শাসক গোষ্ঠীর যারা শক্তিশালী ছিলেন তাদের প্রতি প্রতিষ্ঠিত কিছু অন্যায়, এর শিকার কিন্তু পিছিয়ে পড়া অংশ হয় সমাজে। তো আমরা যদি পিছিয়ে পড়া অংশের জন্য ন্যায় বিচার না করতে আগাই, তাহলে আমাদের এই আইনেরই দরকার কি, আর আমাদের মহান মুক্তিযুদ্ধের দরকার কি? আমরা যেমন যথাপূর্বক তথাপূর্বক চলতে পারত। আমরা সংস্কার করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, এবং ন্যায় বিচার অবশ্যই দরকার, নারীদের জন্য অবশ্যই দরকার। বাংলাদেশে পিছিয়ে পড়া গ্রামের মানুষ, হাওড়ের মানুষ, উপকূলের মানুষ, পাহাড়ের মানুষ, চরের মানুষ, যারা নানাভাবে বঞ্চিত অতীতকাল থেকে, তাদের জন্য বিশেষ বিশেষ মর্যাদা কোটা রাখা দরকার বলে আমি মনে করি। ইট ইজ পসিবল এবং ফিজিবল বলে আমি মনে করি। এটা আমার নিজের একান্ত মত। তবে হ্যাঁ, মেধা অবশ্যই শেষ বিচারের মেধাই সর্বোচ্চ বিচারক হবে। আমরা এইদিকে আগাচ্ছি। আমরা 10 years from now, 20 years from now,
আরও যখন ইকুয়ালিটি বা ইকুইটি প্রতিষ্ঠিত হবে তখন হয়তো আমরা আরো খুলে দিতে পারি ধীরে ধীরে। এই জন্য আমাদেরকে ঐক্যমত্যের ভিত্তিতে সহিষ্ণুতার আলোকে এগিয়ে যেতে হবে। জি, অনেক ধন্যবাদ এম এ মান্নান এমপি যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।